আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আফরা উঠে দাঁড়ালো। তার পেছনে পেছনে আনায়াও গেল। আয়ান গিয়ে বাইকে বসে পড়ল। এই বাইকটা তার বাবা কলেজে ওঠার পরে কিনে দিয়েছে যাতায়াতের সুবিধার জন্য, কারণ বাড়ির গাড়ি সব সময় বাড়িতে থাকে না, কোনো না কোনো কাজে বাইরে থাকে। আজমল চৌধুরী আর আজকাল অফিসে যেতে পারে না, বয়স হয়ে গেছে, শরীরটা বেশি ভালো না, রুমেই থাকে বেশিরভাগ সময়। আর তাই শাইলা বেগমও তার পাশেই থাকে। দুজন কথাবার্তা বলে সময় পার করে। এদিকে আশরাফ চৌধুরী মোটামুটি ভালো আছে, তিনি এখন অফিসে যায় আর জানদের সাহায্য করে। আয়েশা বেগমকে আর রান্না করতে হয় না এখন, আহিয়া আর অনুই সবটা সামলায়। বয়স হয়ে গেছে, সারা জীবন কি শুধু খাটবে নাকি? এখন তো তাদের রেস্ট নেওয়ার বয়স। আয়ন বাইকে বসে আছে, আফরা আর আনায়া গিয়ে দাঁড়ালো। আয়ন বলল, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি ওঠ, তোদের নামিয়ে দিয়ে আবার আমি কলেজে যাব। আফরা আয়নের পেছনে বসে পড়ল, বিপাকে পড়ল তখন যখন আনায়া কই বসবে ভাবল। আনায়াকে এখন যদি মাঝখানে বসায় তাহলে নিশ্চিত আফরা অ্যাক্সিডেন্ট করবে, কারণ ও এত বড় হয়নি যে এত কিনারে বসে থাকতে পারবে। তাহলে আনায়াকে কোথায় বসাবে? আয়নের রাগে শরীর জ্বলে যাচ্ছে। এই মেয়েটা আস্ত একটা আপদ, লাইফে শুধু ঝামেলা পাকাতে আসে। আনায়া নিচে দাঁড়িয়ে থেকে বলল, আমাকে উঠাচ্ছ না কেন? আয়ন রেগে বলল, কই উঠাবো? আমার মাথায়? আয়ন বোনের ভাইয়া, কথা আমি দাঁতে বলছি দাঁত সামনে চেপে ওঠো শুনলো। না। তারপর আনায়াকে ধরে বাচ্চারা তো নিজের সামনে সামনেই বসিয়ে বসে। দিল। জন্মের শিক্ষা হয়েছে এই মেয়েকে আর কোনো দিনও নিতে স্বীকার করবে না সে। বাইক স্টার্ট দিল। কিছুক্ষণ চলার পরে বাইক এসে থামলো আফরার স্কুলের সামনে। আফরা বাইক থেকে নেমে দাঁড়ালো। আয়ন বলল, বাড়ির গাড়ি পাঠিয়ে দিতে বলবো বাবাকে। আর যদি সময় না পাই তাহলে প্রিন্সিপালকে আমাকে একটা কল দিতে বলিস, ওনার কাছে আমার নাম্বার আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আনুবুড়িকে ওর স্কুলে দিয়ে আসো। আচ্ছা, তুই আগে ভিতরে যা, তারপরে আমি যাব। আফরা আচ্ছা বলে ভিতরে চলে গেল। আয়ন বোন যতক্ষণ ভিতরে না যায় ততক্ষণ দাঁড়িয়ে রইল বাইকের ওপর। বোন যেতে সে বাইক স্টার্ট দিল। আনায়ার স্কুল এখান থেকে 5 মিনিট লাগে। আয়ন এতক্ষণ বোনের জন্য আনায়াকে কিছুই বলে নাই। আনায়াকে কিছু বলে তার বোনের মন আবারও খারাপ হয়ে যায়, তাই সে চুপ ছিল। এবার সে আনায়াকে ধমক দিয়ে বলল, কি বেয়াদব, এতটুকু মানুষের এত বড় চুল কেন রে? তোর চুলের জ্বালাই আমি বাইক চালাতে পারছি না ঠিক মতো। আনায়া এখন বলল, কোথায় আমার চুল বড়? আমার তো এইটুকুনি চুল। তুমি দেখো না মামনির চুল কত বড়। আমি মামনির অত বড় চুল বানাবো। হ, তোর মামনি অত বড় চুল বানালে তোকে আর দেখা যাবে না। চুলও কালো, তুইও কালো, তাহলে কেমনে হবে? সবাই ভূত ভাববে। মোটো ভূত ভাববে না, পাপা বলেছে আমি সুন্দরী। আয়ান হা হা করে হেসে দিল। ও নাকি আবার সুন্দরী? আয়ান নাক মুখ কুচকে বলল, তোর পাপা তোকে খুশি করার জন্য বলেছে এই কথা, তুই মোটেও সুন্দরী না। আমি সুন্দরী। বললাম না তুই মোটেও সুন্দরী না। আনায়া হঠাৎ চলন্ত বাইকে ঘুরে বসলো আয়ানের দিকে। তারপর আয়ানের দিকে জোরে একটা কামড় বসিয়ে দিল। এত জোরে কামড় দিল যে বাইক থামাতে বাধ্য হলো। শার্টের উপর দিয়ে রক্ত ভেসে উঠল, দাঁত পুরো একদম গেঁথে গেছে। আয়ান রক্তচক্ষু নিয়ে তাকালো আনায়ার দিকে। আয়ানের তাকানো দেখে আনায়া ভয় কেঁদে দিল। আয়ান ধমক দিয়ে বলল, বেয়াদব, কি করলি এটা? পুরো দাঁত বিধিয়ে দিলি। দেখ তো কেমন রক্ত বের হয়ে গেছে, মনে হচ্ছে একটা আচার দিয়ে নাড়ি বুড়ি বের করে দিই। বেশ করেছি। তুমি বললে কেন আমি সুন্দর না? আমি অনেক সুন্দর, সবাই আমাকে সুন্দর বলে, শুধু তুমি বলো না। আয়ান দাঁতে দাঁত পিষিয়ে বলল, আমার কাছে তোকে সুন্দর লাগে না, তাই বলি না। বেশ করেছি, আরও বলবো। আমিও আরও কামড় দেব। আই, আরেকটা কামড় দিয়ে দেখ, থাপ্পড় মেরে এখানেই ফেলে চলে যাব, তখন সারা জীবন রাস্তায় রাস্তায় ঘুরবি। আনায়া কাঁদতে কাঁদতে বলল, আমি মামনিকে বলে দিব তুমি আমাকে ধমক দিয়েছ। যা বলে দে, নেকা রানী। পারিস তো শুধু নেকামো করতে, আর কি পারিস?
আমাকে আর ধমক দিলে আমি তোমাকে বিয়ে করব না, বলে দিলাম। আয়ন হা হা করে হেসে দিল, যেন পৃথিবীর সেরা জোকস বলেছে তাকে। সে বিদ্রুপ করে বলল, আমি মনে হয় তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছি। ভালো করে দেখ, আমার সাথে তোকে মানায় না। যাও, করবো না তোমাকে বিয়ে। ফর্সা ধুয়ে ধুয়ে পানি খাও। আয়ন হাসলো। এইটুকু পিচ্ছি আবার অভিমান করেছে, ভাবতেই তার হাসি পাচ্ছে। হঠাৎ সে বুকের পাশে ব্যথা অনুভব করলো। বুকের বা পাশে রক্ত দিয়ে ভিজে গেছে। ইনজেকশন নিতে হবে, না হলে পরে সমস্যা হবে। আয়ন আবার বাইক স্টার্ট দিল। আনায়ের স্কুলের সামনে আসতে সে নেমে গেল। আয়নের দিকে ফিরেও তাকালো না, গটগট পায়ে ভেতরে চলে যেতে লাগলো। আয়ন দেখলো পিচ্চির অভিমান। এইটুকু পিচ্চি যে এত অভিমান করতে পারে তার ধারণার বাইরে। হঠাৎ চোখ পড়লো আনায়ার দিকে। একটা ছেলে তার হাত ধরে যাচ্ছে। ছেলেটাকে ভালোই বড় মনে হলো। আজকালকার ছেলেপেলের উদ্দেশ্য বলা যায় না। হঠাৎ আয়ানের মাথায় রক্ত চড়ে গেল। সে বাইক থেকে নেমে তাড়াতাড়ি আনায়ার দিকে গেল। ছেলেটা আনায়াকে চকলেট দিল। চকলেট পেয়ে আনায়া কি খুশি! তাকে আর পায় কে, কারণ চকলেট প্রিয়। সেটা যদি ওর অপ্রিয় ব্যক্তিও দেয় তাকে তার ভালো লাগে। যেমন এখন আনায়ার কাছে শ্রেষ্ঠ হচ্ছে এই ছেলেটা। আনায়া চিনে এই ছেলেটাকে, আনায়ার বান্ধবীর ভাইয়া। প্রায় আসে আর আনায়াকে এতগুলো করে চকলেট দেয়। ছেলেটা আনায়ার কপালে একটা চুমু দিল, ব্যাস যা হওয়ার হয়ে গেল। আয়ন গিয়ে ছেলেটাকে এলো পাথারে মারতে শুরু করলো। কোথায় মারছে সেটা দেখার বিষয় না, এক নাগাড়ে মেরে যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে সব স্কুলের স্যাররা চলে এলো। সবাই মিলে আয়নকে টেনে ছাড়ালো। আয়ন রেগে চিৎকার করে বলল, ওকে চুলি কেন? বল, ওকে চুলি কেন? তোকে জিন্দা পুঁতে দিব আমি। স্যাররা হতবাক হয়ে গেল, কারণ আয়নকে সবাই চিনে। সে যে আরজানের ছেলে এটাও সবাই ভালো করেই জানে। চিনবে নাই বা কেন? শহরের নামি দামি বিজনেসম্যান আরজান চৌধুরী। বিজনেসের কত গেট টুগেদার পার্টিতে তাদের দেখেছে। এখন তো সবই ফেস মিডিয়া কভার করে। সেই হিসেবেই আয়নকে সবাই চিনে। হেডমাস্টার গিয়ে কল লাগালো আরজানের নাম্বারে। হঠাৎ আনোয়ার স্কুল থেকে ডাকায় তারা ভয় পেয়ে গেল। তাদের আদরের মেয়ের আবার কিছু হলো না তো? আরজান অভ্র দুইজনই ছুটে আসলো। আয়নকে স্কুলে দেখে সবাই হতবাক হয়ে গেল, কারণ আয়ন কখনো আনায়ের স্কুলে আসে না। তাহলে আজ হঠাৎ? পরে বুঝলো হয়তো তাকে পৌঁছে দিতে এসেছে, কিন্তু এই কারণে হেডমাস্টার কেন ডাকলো সেটাই বুঝতে পারছে না। আরজান অভ্র এগিয়ে আসতেই হেডমাস্টার এগিয়ে এলো। তিনি সালাম দিয়ে বলল, স্যার, একটা ঝামেলা হয়ে গিয়েছে। আরজান অবাক হয়ে বলল, কি ঝামেলা? আমাদের ডেকেছেন কেন? আসলে স্যার, আপনার ছেলে একজন মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। আরজান অভ্র দুইজনই যেন আকাশ থেকে পড়লো। এটা কি বললো? কারণ তাদের জানা মতে আয়ন অনেক ভদ্র ছেলে, হঠাৎ মাথা গরম করে না। তাহলে আজকে কি এমন হলো যে এমন করলো? আরজান ছেলের দিকে তাকিয়ে দেখলো রাগে ফুঁসছে এখনো। ও আনায়ার হাত ধরে আছে। আনায়া হাত মুচড়ামুচড়ি করছে, তাও ছাড়ছে না। আরজান কাছে গিয়ে বলল, কি হচ্ছে এখানে? কিসব শুনছি আমি? তুমি নাকি কাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছ? কেমন ধরনের আচরণ আয়ান? বেশ করেছি, মাথা ফাটিয়েছি। ওকে তো মাটির নিচে পুঁতে ফেলার উচিত ছিল। আরজান অবাক বিস্মিত হতভম্ব হয়ে গেল। তার ছেলে তার সামনে কখনো এত রেগে কথা বলেনি। আজ হঠাৎ কি হলো? একটা ছেলেকে মাথা ফাটিয়ে দিল, আবার তার সাথে এত রুডভাবে কথা বলছে। আরজান রেগে ধমক দিয়ে বলল, তুমি কিন্তু বেশি বেয়াদবি করছো আয়ান। কিভাবে পারলে একটা ছেলের মাথা ফাটিয়ে দিতে? তাহলে ও কেন আদ্রিকে টাচ করলো? ওর সাহস কী করে হলো ওকে চুমু খাওয়ার? আজকে ওকে মাটির নিচে পুঁতে দিব। আরজান ছেলেকে যত দেখছে ততই অবাক হচ্ছে। অভ্র তো এখনো হাঁ করেই তাকিয়ে আছে, কারণ যাকে দুই চোখে দেখতে পারে না তাকে একটা চুমু খাওয়ার জন্য মাথা ফাটিয়ে দিল। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে অভ্রর কাছে। সে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আয়নের দিকে। আরজান হেডমাস্টারকে বলল, স্যার, ছেলেটা কোথায়? ওকে হাসপাতালে পাঠানো হয়েছে। ওর পরিবারও হয়তো এতক্ষণে পৌঁছে গেছে। আরজান মাথা নিচু করে নিল। ছেলের জন্য যে এমন মাথা হেট হবে তার সে বুঝতেই পারেনি। তার ছেলেটা এমন বিগড়ে গেল কবে থেকে? এই ছেলের তা মনে হচ্ছে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এতদিন তারা ভাবতো ছেলেটা চুপচাপ, এখন দেখছে প্রচণ্ড উগ্র। এই ছেলেকে সামলানো মুশকিল। আরজান চিন্তায় পড়ে গেল। সে হেডমাস্টারকে বলল, ছেলেটার চিকিৎসার সমস্ত খরচ আমরা দিব। ওর বাবা মাকে টেনশন করতে হবে না। সেটা দরকার হবে না স্যার।
ওর বাবা এমনি বড়লোক, ওর বাবা কলেজের প্রিন্সিপাল আদিল মাহমুদ। এই নামটা শুনে অভ্র আর জান দুজনেই চমকে উঠল, কারণ এ তো সে আদিল মাহমুদ যে অনুকে বিয়ে করতে চেয়েছিল। আরজান আর কিছু বলল না। অভ্র এসে মেয়েকে কোলে তুলে নিল। মেয়েটা প্রচুর ভয় পেয়েছে। আয়ান আনায়ার সাথে রাগ করলেও কখনো এমন রাগী ব্যবহার দেখেনি সে। মারবো মারবো বলেও কখনো একটা আঙ্গুলের টোকাও দেয়নি তাকে। আর তার এমন হিংস্র রূপ দেখে মেয়েটা সত্যি ভয় পেয়েছে। আনায়ার দিকে আয়নের দিকে তাকাচ্ছে না পর্যন্ত। অভ্র গাড়ির দিকে এগোতে এগোতে বলল, চলো ভাই, আনাইয়া ভয় পেয়েছে, তাড়াতাড়ি বাড়িতে যাই। আরজান গভীর সুরে বলল। হুম, চলো। তারপর আয়নের দিকে তাকিয়ে বলল, এখানে থাকার ইচ্ছা আছে নাকি বাড়িতে যাবে? মানসম্মত ধুলে মিশিয়ে দিলে একবারে। সেমন একটা কারণে এত রিয়েক্ট করার কি ছিল? কোনটাকে তুমি সামান্য বলছো বাবা? আদ্রিকে টাচ করাটা তোমার কাছে সামান্য? তাহলে শুনে রাখো, ওকে যে টাচ করবে তার হাত আমি কেটে রেখে দিব। আরজান বিস্মিত হয়ে গেল ছেলের কথায়। এ কাকে দেখছে সে? এত পুরো ভয়ঙ্কর কিছু দেখছে সে। না না, এই ছেলেকে আনায়ার আশেপাশে রাখা রিস্ক হয়ে যাবে। এই ছেলের মনোভাব বুঝতে আরজানের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ মানুষের বুঝতে একটুও অসুবিধা হচ্ছে না। সাদা কাগজের মতো পরিষ্কার আয়নের মনোভাব। আনায়াকে ওর থেকে দূরে রাখতে হবে, তার যে করেই হোক। আনায়াকে নিয়ে বাড়িতে আসতেই আহিয়া এগিয়ে এসে বলল, কি ব্যাপার, তোমার আজ এত তাড়াতাড়ি আসলে কেন? সকালে তো বললে আসতে রাত হবে, তাহলে এখন এত তাড়াতাড়ি কি করে আসলে? অভ্র ভিতরে এসে বলল, আসলে ভাবি মিটিং শেষ হয়ে গেছে, তাই ভাবলাম চলে আসি। আনায়াকে আনলে কেন? ওকে তো আহিরাজ স্কুলে দিয়ে আসলো। অভ্র বাইরের দিকে তাকালো। আরজান চোখের ইশারায় আহিয়াকে জানাতে বারণ করে দিল। অভ্র হেসে বলল, আরে ভাবি কি বলো, আমরা বাড়িতে থাকবো আর আমার আম্মাজান থাকবে না, তা কি করে হয় বলো তো? আমার মা না থাকলে তো বাড়িটা মরুভূমি হয়ে যায়, তাই নিয়ে আসলাম। আহিয়া মুচকি হেসে বলল, এটা ঠিকই বলেছো, আনায়া আমাদের বাড়ির প্রাণ। আফরা তো চুপচাপ থাকতে পছন্দ করে, কিন্তু আমাদের আনায়া মা বাড়িটা হাসি খুশি রাখে। আচ্ছা যাও, তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি কিছু নাস্তা বানাই। ওদের কথার মাঝে আয়ান প্রবেশ করলো। আহিয়া আয়ানকে দেখে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে তোমার? এমন অবস্থা কেন? আর বুকে রক্ত কেন? অ্যাক্সিডেন্ট করেছো নাকি? আয়ান গম্ভীর কণ্ঠে বলল, তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। কি হয়েছে সেটা তো বলো। আদ্রি কামড় দিয়েছে। আহিয়া আটকে উঠল, একদম রক্তে ভিজে গেছে। অনু রেগে বলল, আনাইয়া, তুমি ভীষণ বেয়াদব হয়ে যাচ্ছ। বড় ভাইকে কেউ এভাবে কামড় পারে? বড় ভাই কথাটা শুনতেই আয়ান মাথা তুলে তাকালো। এতক্ষণ সে আনায়ার দিকে একবারও তাকায়নি। মেয়েটা ভয় পেয়েছে অনেক। এমন আয়ান কেউ চেনে না, রাগী হিংস্র। আয়ান এবার বাবার দিকে তাকালো। আরজান কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ানের দিকে। আয়ান যে সেসব না ভেবে অনুকে বলল, ফুফি, আদ্রিকে আমার বোন বলবে না, ওকে আমি বোন হিসেবে মানি না। এই কথা বলে আর একটু দাঁড়ালো না আয়ান, গটগট করে উপরে চলে গেল। অভ্র অনুকে বলল, ধর আনায়াকে নে, ফ্রেশ করিয়ে কিছু খাইয়ে দে। অনু হাত বাড়িয়ে নিল। আয়নের কথায় সে কিছু মনে করে নাই। সে জানে আয়ন এরকমই বলে সব সময়। সে আনাইয়া ফ্রেশ করাতে নিয়ে গেল উপরে। আরজান রুমে এসে পায়চারি শুরু করলো। কি করবে এখন? তার কিছু একটা করতে হবে। ছেলের এই বয়সটা মোটেও ঠিক না। এই বয়সে মানুষ আবেগে যা খুশি করে ফেলতে পারে। আনায়ার আশেপাশে আয়নকে রাখা সেফ না। নানান ভাবনা আরজানের মাথায় ঘুরঘুর করতে লাগলো। আহিয়া কফি নিয়ে রুমে এসে দেখলো আরজান এখনো আগের পোশাকেই আছে। আহিয়া একটু অবাক হয়ে বলল, কি ব্যাপার, আপনি এখনো ড্রেস চেঞ্জ করেননি কেন? কখন তো রুমে এসেছেন আপনি? আহিয়ার কণ্ঠে আরজানের ধ্যান ভাঙল। সে আহিয়ার হাত ধরে কাছে টেনে এনে বলল, তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে জান, আসো একটু আদর করি। আহিয়া হতভম্ব হয়ে গেল। দিনে দুপুরে নেশা করলো নাকি আহিয়া? আহিয়া অবাক হয়ে প্রশ্ন করলো, নেশা করেছেন নাকি? কি সব আবল তাবল বলছেন? না জান, নেশা করবো কেন বলো তো? বউকে কাছে পেতে চাওয়া কি অপরাধ? ছি, আপনার লজ্জা শরম লোক পেয়েছে নাকি? কয়দিন পর ছেলে বিয়ে দিতে হবে আর আপনি এখনো আগের মতোই আছেন।
আহিয়া কথাটা আরজানের মস্তিষ্কে আবারও চিন্তা সৃষ্টি হলো। সে আহিয়ার ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, আচ্ছা আহি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আয়নের ভবিষ্যতের জন্য। কি সিদ্ধান্ত? আমি চাই ও ইন্টার শেষ করে বাইরে গিয়ে পড়াশোনা করুক। তুমি কি বলো? কি বলছেন এসব? ওকে ছাড়া থাকবো কি করে? আহি, তুমি বুঝতে পারছো না। কিছু বছর আমাদের হয়তো কষ্ট হবে, কিন্তু আয়নের ভবিষ্যৎ পাল্টে যাবে। বিদেশি ডিগ্রি থাকবে নামের পাশে, জীবন অনেক বড় কিছু হতে পারবে। কিন্তু দেশে পড়ে থাকলে তো আজেবাজে ছেলেদের সাথে ঘোরাঘুরি করে ক্যারিয়ার নষ্ট করে ফেলবে। তখন কি করবে বলো? তার চেয়ে কিছু কষ্ট করা কি ভালো না? আহিয়ার মনটা খারাপ হয়ে গেল, কারণ আয়ান একদিন ও বাড়ি ছাড়া বাইরে থাকেনি। কিভাবে থাকবে সে, এটা ভেবে চিন্তায় মাথা ফেলে যাচ্ছে তার। তবুও বলল, আপনার যা ভালো মনে হয় তাই করেন। আমার ছেলে ভালো থাকলেই আমি খুশি। আরজান মনে মনে বলল, ক্যারিয়ার তো দেশেও করা যায় আহি, কিন্তু দেশে রাখলে তোমার ছেলে শিওর অঘটন ঘটাবে, যার কোনো সমাধান করতে পারবো না। তার চেয়ে কিছু বছর কষ্ট হলেও ভালো। বিদেশে গেলে ছোট বয়সের সব আবেগ ভুলে যাবে। আর আজ যে হিংস্র রূপ দেখলাম, এটা তোমার সামনে আসুক সেটা আমি চাই না। বাড়িতে থাকলে কখনো না কখনো এটা প্রকাশ পাবে, সেটা তোমার কষ্টের কারণ হবে। জাহির চোখে এক ফোঁটা পানি আমি আসতে দিই নাই, শাহিকে কষ্টে আমি দেখতে পারবো না। তোমাকে যে বড্ড ভালোবাসি আমি। আহিয়া বলল, আরে কফিটা খান, ঠান্ডা হয়ে গেল তো একেবারে। হ্যাঁ জান, খাচ্ছে। তুমি বরং দেখো তোমার গণধর ছেলে কি করে, একটু মরণ মাগিয়ে দিয়ে এসো। তাই যাই। আনায়া তো কখনো এমন করে না, আজ হঠাৎ এমন কেন করলো কে জানে। হয়তো তোমার ছেলে এমন কোনো কথা বলেছে যেটা পছন্দ হয়নি আনুবরীর, তাই কামড়ে দিছে। তাই হবে। আপনি কফিটা খেয়ে ফ্রেশ হয়ে নিন, আমি দেখে আসি। আরজান হু বলতেই আহিয়া চলে গেল আয়নের রুমে। আয়ন গোসল করে বেডে শুয়ে ফোন চালাচ্ছে। আহিয়া রুমে ঢুকে বলল, আব্বু কামড়ের জায়গায় মলম লাগিয়েছো? আয়ন মাথা তুলে বলল, তুমি চিন্তা করো না আম্মু, লাগিয়ে নিব। বাবা ইঞ্জেকশন নেওয়া দরকার ছিল, হাজার হোক কামড় তো। আসার সময় নিয়ে এসেছি, চিন্তার কিছু নাই। আচ্ছা মলম কিন্তু লাগিয়ে নিও, না হলে ঘা হবে, সহজে সারবে না, দাগ হয়ে যাবে। ওকে। আহিয়া বাইরে চলে যেতে আয়ান দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো। বুকের বাপ পাশে হাত দিয়ে বলল, আমি তো চাই না এই দাগ কখনো মিশে যাক। আমি চাই এই চিহ্ন সারা জীবন আমার শরীরে থেকে যাক, যাতে প্রতিটা মুহূর্তে অনুভব হয় কেউ একজন আছে আমার নিজের, একান্তই নিজের। সেদিনের পরে কেটে গেছে একটা বছর। আয়ানের ইন্টার শেষ, গোল্ডেন A+ পেয়েছে, আর হাম আয়াজও পেয়েছে। তারা সবাই খুব ভালো ছাত্র। সেদিনের পরে আরজান ছেলেকে নজরে রাখার জন্য লোক ভাড়া করেছে। মহিলাটা কাজ করে কম, কিন্তু আয়ান যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ থাকে, নজরে রাখে। আয়ান যেন কিছুতেই আনায়ার আশেপাশে না যেতে পারে, তার জন্য এই নজরবন্দি। আয়ান তো আয়ানই, সে তো আনায়ার চারিপাশেও যায় না। আনায়াও সেদিনের পরে আয়নের পিছন পিছন ঘুরঘুর করে না। এখন সে অনেকটাই ভয় পায়। এখন আর বলে না আয়নের বউ হবে। আফরা যে কয়বার বলেছে বউ হওয়ার কথা, আনায়া বলেছে, তোমার ভাই মানুষ মারে, ও তো ভিলেন, আমি ভিলেনের বউ হব না, আমি তো হিরোর বউ হব। তখন আয়ন পাশ দিয়ে যাচ্ছিল। এই কথা শুনে সে দাঁড়িয়ে পড়েছিল। কিছু না বলে সেখানে দাঁড়িয়েছিল কিছুক্ষণ, তারপর একটা বাঁকা হাসি দিয়ে চলে গেছিল। আনায়া এখনও এই কথাই বলে। আয়ানের কাছে আর চকলেটও চায় না। তার বড় বাবা আর পাপা এনে দেয় চকলেট, সে তো চকলেট পেলে দুনিয়া ভুলে যায়। আজ পুরো বাড়ি সাজানো। সন্ধে নামার আগেই পুরো চৌধুরী বাড়ি যেন আলোয় ভেসে গেছে। গেট থেকে শুরু করে বারান্দা পর্যন্ত এক সারি ঝলমলে ফেয়ারি লাইট। বাতাসে নড়লেই চিকচিক করে ওঠে। গেটের দুপাশে তাজা গোলাপ আর গাঁধার মালা ঝোলানো দেখলেই বোঝা যায় আজ ওদের বাড়িতে বিশেষ দিন। ভেতরে ঢুকলেই সুবাসের একটা নরম ঢেউ, টিউবরোজ, গোলাপ আর রজনীগন্ধার মিশ্র গন্ধ। লিভিং রুমে বড় বড় বেলুন দিয়ে আর্চ করা, গোলাপি সাদা সোনালি রঙের থিমে পুরো বাড়িটাই যেন রাজকীয় রূপ নিয়েছে। মেঝে জুড়ে সাজানো রঙিন লাইটের রিফ্লেকশন
ছাদের ফ্যান থেকে ঝুলছে কাগজের ছোট ছোট ফিতা, বাতাসে ঘুরে নরম শব্দ করে দেয়ালে জন্মদিনের ছবি দিয়ে কোলাজ, মাঝখানে বড় করে ঝুলছে হ্যাপি বার্থডে আনায়া লেখা গ্লিটার ব্যানার। ডাইনিং রুমের এক কোণায় সুন্দর করে সাজানো উপহারের টেবিল, রঙিন রিবন বাঁধা মোড়কগুলো দেখে মনে হয় সবই যেন ভালোবাসা দিয়ে গুছিয়ে রাখা। আর কেক, টেবিলের ওপর সাদা লেসের কভার, চারপাশে মোমবাতি আর ছোট ফুলের পাত্র। সবাই সেখানে দাঁড়াবে, হাসবে, ছবি তুলবে, এমন উষ্ণ একটা অনুভূতি ছড়িয়ে আছে পুরো ঘর জুড়ে। আঙিনায় টিউব লাইটের আলো, বাচ্চাদের খেলার জায়গা সাজানো বেলুন দিয়ে। বড়রা ভেতরে ব্যস্ত, বাচ্চারা বাইরে দৌড়াচ্ছে, পুরো চৌধুরী বাড়ি যেন আনন্দে গমগম করছে। আজকের দিনটা যে কতটা বিশেষ সেটা দেখলেই বোঝা যায়। আরজানের সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই অনুষ্ঠানে উপস্থিত। খুশিতে সবাই আত্মহারা, কারণ আজ তাদের সবার প্রিয় আনু বুড়ির জন্মদিন। আনায়াকে একটা ব্ল্যাক গাউন পরিয়ে সাজানো হয়েছে, মুখে হালকা মেকআপ দিয়েছে, ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক, শ্যাম বর্ণ শরীরে যেন আস্ত একটা পরি লাগছে ওকে। আর দেখতে যে পরিমাণ আদুরে, চোখের পাপড়ি তো মনে হয় লাগিয়ে এসেছে, পলক ঝাপটালে মনে হয় পাখির ডানা ঝাপটাচ্ছে। আজ আফরাও সুন্দর একটা গ্রাউন পরেছে, ফর্সা গায়ে গোলাপি ড্রেস যেন ফর্সাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে যেন সব লাইট নিভিয়ে দিলেও আফরার সৌন্দর্যতে সারা ঘর আলোময় হয়ে যাবে। আর হাম এসে থেকে শুধু আফরাকে দেখে যাচ্ছে। এত সুন্দর কোনো মেয়ে হয়, তাও এত ছোট্ট বয়সে? আর হবেই বা না কেন? আহিয়া এই বয়সে যে পরিমাণ সুন্দরী, তার ছেলে মেয়ে সুন্দর হবে সেটাই স্বাভাবিক। সবার আনন্দের মাঝে আরজান মাউথপিস হাতে নিয়ে বলতে শুরু করলো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখানে আপনারা আমাদের মেয়ের জন্মদিন উপলক্ষে এসেছেন, সেটা আমাদের কাছে খুবই আনন্দের। তবে আরও একটা আনন্দের কথা আছে, যেটা না বললেই না। আপনারা হয়তো জানেন, আমার ছেলে আহিরাজ চৌধুরী আয়ান, সে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে আরও উন্নত মানের পড়াশোনার জন্য বিদেশ পাঠাবো। আমি চাই আপনারা আমার ছেলেকে হাসিমুখে বিদায় জানান। এই একটা কথাতে যেন আয়নের হাসি মাখা মুখে আধার নেমে এলো। সে একবার বাবার দিকে, একবার আনায়ার দিকে তাকাচ্ছে। আনায়া প্রাণ খুলে হাসছে তার বন্ধু বান্ধবীদের সাথে, তাকে যেন বাচ্চা পরি লাগছে। আরজান আবার বলতে শুরু করলো, শুধু আমার ছেলে যাবে তা নয়, আমার বন্ধু অভিও, আমার ফুফাতো ভাই শুভ্রর ছেলেও যাবে। আপনার ওদের সবার জন্য দোয়া করবেন, যাতে সবাই নিজেদের লক্ষ্য পূরণ করতে পারে। পুরো বাড়ি আনন্দের মধ্যেই একটু বিষাদের ছায়া দেখা গেল। আহিয়ার মন তো আগে থেকেই খারাপ। যেদিন থেকে জানতে পেরেছে ভিসার কাজকাম চলছে, এত তাড়াতাড়ি যে ভিসা পেয়ে যাবে বুঝতে পারে নাই। হয়তো বিজনেসম্যান হওয়ার জন্য কিছুটা সুবিধা পেয়েছে, না হলে বাইরে পড়াশোনা করতে গেলেও অনেক ঝামেলা পোহাতে হয়। আরহাম এতক্ষণ শুধু আফরাকেই দেখছিল। এই কথা শুনে স্তব্ধ হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? সে তার স্ট্রবেরি কেনাকে থাকবে কিভাবে? সে তড়িঘড়ি করে অভির সামনে গিয়ে বলল, বাবা, তোমরা এত বড় সিদ্ধান্ত নিলে আমাদের একবারও জানাতে পারলে না? অভি বলল, আরজানের বারণ ছিল যাতে কাউকে না জানাই। আমি এভাবে কোথাও যেতে পারবো না, আমি দেশেই পড়াশোনা করব। যেতে পারবো না বললেই তো হতো না? সব কার্যক্রম শেষ, কাল তোমাদের ফ্লাইট। আরহাম যেন আরো হতভাগ হয়ে গেল। আজ সন্ধ্যায় জানলো আর কালকেও ফ্লাইট, বললেই হলো নাকি? সে আবার বাবাকে বলল, না বাবা, প্লিজ, আমি যেতে পারবো না, তুমি ক্যান্সেল করে দাও। মগের মুল্লুক নাকি, বললে আর ক্যান্সেল করে দেব? আর তোমার না যাওয়ার কারণে কি সেটা আগে ক্লিয়ার করে বলো। কারণ নেই বাবা। তাহলে নিজেকে প্রস্তুত করো। বাবা, আমি চলে গেলে আফরা অন্য কারুর হয়ে যাবে, আমি যেতে পারবো না। ছেলের কথায় অভি অবাক বিস্মিত। কি বলে এই ছেলে? ছোটবেলায় তো সে দুষ্টুমি করে বলতো সে আফরাকে আরহামের সাথে বিয়ে দিবে। ছেলে যে এটা মনে রেখে দিবে কে জানতো? অভি কয়েকটা ঢোক গিলল। আরজান যদি এই কথা জানতে পারে তাহলে তাকে সবাই সামনে কয়টা লাগাবে। অভি ছেলেকে বোঝাতে বলল, আরে আফরা তো অনেক ছোট, তুমি পড়াশোনা করে আস্তে আস্তে সে বড় হয়ে যাবে, তখন বিয়ে দেব তোমাদের।
না বাবা, এটা কিছুতেই হবে না। আফরা আমাকে পছন্দ করে না। তারপর যদি আমি এখন চলে যাই, ও আমাকে একদম ভুলে যাবে। আমি চাই না এমনটা হোক। অভি পড়ল মহাবিপাকে। এই ছেলেকে বুঝাবে কিভাবে? ছেলে তো ছোট নাই, ইন্টার পাস করেছে। এই ছেলেকে বুঝাতে গেলে তার মাথা নষ্ট হয়ে যাবে। ওদের কথার মাঝে সেখানে আরজান ও শুভ্র এলো। আরজান অভিকে চিন্তিত দেখে বলল। কি হচ্ছে? মুখ শুকনো কেন? অভি মিনমিন করে বলল, ভাই, আরহাম তোর যেতে রাজি হচ্ছে না। কেন, কি সমস্যা? আরহাম মাথা নিচু করে আছে, সে কি বলবে। অভি বিড়বিড় করে বলল। আপনার জন্য। আরজানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। বুঝতে সময় লাগলো না অভির কথার মানে। জানে এখন রাগ দেখালে হিতে বিপরীত হবে, তাই সে শান্ত স্বরে বোঝাতে লাগলো। আরহাম, তুমি নিশ্চয়ই জানো আফরা আমার কত আদরের মেয়ে। আমার আর আহিয়ার জান বলতে পারো। আমার মেয়েকে নিশ্চয়ই আমরা তেমন ছেলের সাথে বিয়ে দেব যে আমার মেয়েকে সব দিক থেকে সুখে রাখতে পারবে। আরহাম ফট করে বলল, আমি ওকে পুতুলের মতো করে সাজিয়ে রাখবো। ব্যাপারটা সাজিয়ে রাখার না বাবা, আমরা নিশ্চয়ই অযোগ্য কারো হাতে আমাদের মেয়েকে তুলে দেব না। ওর জন্য তো তোমাকে যোগ্য হতে হবে। দেশে পড়াশোনা করলে কি যোগ্য হয় না মানুষ? অবশ্যই হয়, কিন্তু যেখানে আমার ছেলে বাইরে থেকে পড়াশোনা করবে, আমার মেয়েকে নিশ্চয়ই এমন একটা ছেলের সাথে বিয়ে দেব যে অনেক বেশি যোগ্য। আমি বাইরে গেলে আফরা আমাকে ভুলে যাবে। শুধু ও ভুলে যাবে জন্য তুমি যেতে চাও না? ও যদি আমাকে ভুলে যায় তাহলে যোগ্য হয়ে কি হবে? আহিয়া ওদের থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। ওদের পুরোটা আলোচনা আহিয়ার কানে এসেছে। সে এবার এগিয়ে এসে বলল, আরহাম জীবনে কিছু করতে গেলে ভালো ডিগ্রি থাকা আবশ্যক, সেটা নিশ্চয়ই জানো। জানি মামুনি, কিন্তু আমি আফরাকে অনেক ভালোবাসি। জানি এই বয়সে এসব কথা বলা মোটেও শোভনীয় না, কিন্তু না বলে আর পারছি না। ছোটবেলা থেকে ও আমার মাথার ভিতরে এমনভাবে গেঁথে আছে যে আমি চাইলেও বের করতে পারবো না। এটা যদি আপনারা অন্যায় বলেন তাহলে আমি অন্যায় করেছি, তবে এটাকে আবেগ বলবেন না প্লিজ। আমার বয়স কম হতে পারে, কিন্তু কোনটা আবেগ কোনটা ভালোবাসা সেটা আমি বুঝি। আহিয়া এবার বলল, তুমি কি চাও তবে? আফরা আমার হবে এটুকু নিশ্চয়তা দিন, আমি হাসিমুখে চলে যাব। আহিয়া আরজানের দিকে তাকালো। এত বড় সিদ্ধান্ত এই বয়সে নেওয়া কিভাবে সম্ভব? আরহাম এখন অনেক ছোট, বড় হয়ে স্বভাব চরিত্র কেমন হবে সেটা তো কেউ জানে না। আহিয়াকে বেশ চিন্তিত দেখালো। আহিয়া বলল, আফরা তো তোমাকে তেমন পছন্দ করে না। এই মুহূর্তে আমরা কিভাবে তোমাকে নিশ্চয়তা দেব? তাহলে আমি যাব না বিদেশে। দেশে থাকলে একদিন না একদিন পছন্দ করেই ফেলবে। অভি এবার রেগে ধমক দিয়ে বলল, আরহাম, বেশি বাড়াবাড়ি করছো কিন্তু। এই বয়সে এসব কথা বলতে লজ্জা কর না? তুমি যখন আফরার জন্মের পর থেকে বলে আসছো তোর বউ বানাবো, তখন মনে ছিল না? আরজান অভির দিকে রেগে তাকালো। অভি কাচুমাচু করতে লাগলো। আরজান বিরক্ত হয়ে বলল, সব নষ্টের মূল তুই। তোর যে নামানো হয়েছে। বাচ্চাদের সামনে যদি বারবার এক কথা বলা হয়, সেটা তোদের মাথায় গেঁথে যায়, জানিস না? অভি ফট করে বলল। আরে অব্রত। আরজান বিড়বিড় করে বলল, কাথেরাই আবার এমনভাবে গেঁথে গেছে সে ভূত তাড়াতে আমাকে বিদেশ পাঠাতে হচ্ছে। কি আজব যন্ত্রণার মধ্যে আছে, কাউকে বলতেও পারছি না। আয়ান রুমে এসে দরজা চাপিয়ে দিল। সে আনায়াকে তার রুমে নিয়ে এসেছে। এমনিতে আসতেই চাচ্ছিল না, সে চকলেট দেওয়ার কথা বলে নিয়ে এসেছে। আনায়াকে কোলে করে বেডে বসিয়ে দিয়ে বলল, এখানে বস, আমি চকলেট দিচ্ছি। আনায়া ভয়ে ভয়ে বলল, তোমার কাছে চকলেট আছে? আছে তো। তাহলে এতদিন দাওনি কেন? কারণ চকলেট খেলে দাঁতে পোকা ধরে। দাঁত না থাকলে কেমন জানে লাগে জানিস? না থাকুক দাঁত, তাও আমি খাবো। আয়ান ড্রয়িং রুম থেকে অনেকগুলো চকলেট বের করে আনায়ার সামনে দিল। আনায়া খুশিতে লাফালাফি করে দিল। আয়ান বলল, আমি তোকে অনেক অনেক চকলেট দিব, কিন্তু আর কোনো ছেলের কাছ থেকে চকলেট নিবি না, বাড়ির মানুষ ছাড়া। আচ্ছা, নেব না। সত্যি বলছিস? সত্যি তো, নেব না কারো কাছ থেকে। নিলে কিন্তু সেদিনের মতো তারও মাথা ফাটিয়ে দিব। আনায়া ভয় পেয়ে গেল। সে কথা আবার মনে পড়ার সাথে সাথে সে বেড থেকে নেমে দাঁড়ালো। আয়ান বলল,
কি হয়েছে? আনায়া বলল। তুমি পচা মানুষ মারো, আমি থাকবো না তোমার সাথে। আয়ান আবার আনায়াকে বেডে বসিয়ে দিয়ে বলল। রাগাবি না একদম। চকলেট খা, আমি দেখব। চকলেট খাওয়া আবার কি দেখে? আমি দেখব, তুই খা। না আম্মু, এখন খেতে না করেছে আমার বার্থডে ড্রেস নষ্ট হয়ে যাবে। এখনো তো কেক কাটি নাই। আমি পরিষ্কার করে দিব, তুই খা। না, পরে খাবো। আয়ান দিল এক ধমক। খা বলছি, তাড়াতাড়ি। আমি বলছি না দেখব, তাড়াতাড়ি খা। আনায়া ভয়ে ভয়ে চকলেট খেতে লাগলো। আয়ন তাকিয়ে আছে তার দিকে। আনায়া বারবার চোখে পলক ঝাপটাচ্ছে। আয়ন হাত বাড়িয়ে আনায়ার ঠোঁটের পাশে মুছে দিল। আনায়া তো খাচ্ছে এক মনে, ও কি বুঝে কিছু যে এমন তাকিয়ে থাকার মানে কি? এদিকে নিচে আরহামকে বোঝাতে ব্যর্থ সবাই। আহিয়া বেশ কিছুক্ষণ ধরে কিছু একটা ভেবে আরজানকে বলল। আচ্ছা, জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য কি বেশি প্রয়োজন? আরজান বলল। জীবনে বাঁচার জন্য বিশ্বাস, ভালোবাসা, এই দুইটা খুব প্রয়োজন রাহি। হঠাৎ এসব বলছে কেন? তাহলে আমি কাউকে বিশ্বাস করে কোনো কথা দিলে কি আপনি রাগ করবেন? তোমাকে বড় বড়ই সম্মান করি আহি। আমি জানি না ভেবে তুমি কোনো সিদ্ধান্ত নেবে না। আহিয়া মুচকি এসে বলল। তাহলে আমি আরহামকে প্রতিশ্রুতি দিতে চাই, পড়াশোনা করে প্রতিষ্ঠিত হবার পরে আমি আফরাকে ওর হাতে তুলে দিব। আহি, কি বলছে এসব? এই বয়সে এসব? তারপর বড় হয়ে কার চিন্তা ভাবনা কেমন হবে সেটা তো আমরা জানি না। আফরার যদি অন্য কাউকে পছন্দ হয়? আহিয়া বলল। বিয়ে তো তাকেই করা উচিত যে ওকে ভালোবাসবে। আর আমি জানি আরহাম আফরাকে ভালোবাসে। আমি না হয় সেই ভালোবাসার উপর বিশ্বাস করেই কথা দিলাম। আশা করি আরহাম আমার কথার মান রাখবে। আরহাম খুশি হয়ে বলল। আমি তোমার বিশ্বাসের মান রাখবো মামনি। আমি আপনার যোগ্য হয়ে ফিরে আসবো। সারা বাড়ি এখনো জলজল করছে, চারপাশে মানুষের সমাগম। এখন কেক কাটা হবে, কিন্তু আনায়াকে কোথাও দেখা যাচ্ছে না। ওর বন্ধু বান্ধবীদের সাথে নেই, সবাই চারিদিকে খুঁজছে ওকে। আরজান খেয়াল করলো আয়ান কোথাও নেই। তার কপাল কুঁচকে গেল। আনায়া আবার আয়ানের সাথে নেই তো। এখন তার সবচেয়ে বড় চিন্তা এটাই, কিভাবে আনায়াকে আয়না থেকে দূরে রাখা যায়। আরজান সবাইকে চিন্তা করতে মানা করে উপরের দিকে গেল। সে নিশ্চিন্ত, আনায়া আয়নের কাছেই আছে। সিঁড়ি দ্রুত বেগে উঠতে লাগলো সে। আয়নের ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। দরজাটা চাপানো। আরজান দরজায় হালকা করে হাত দিল। দরজাটা অল্প একটু ফাঁক হতেই দেখা গেল আনায়া বসে বসে চকলেট খাচ্ছে, আর আয়ান বসে তার দিকে তাকিয়ে আছে। আরজান আর কোনো কথা না বলে ভিতরে ঢুকে গেল। একটা মিষ্টি হাসি দিয়ে আনায়াকে বলল। মামনি, তোমার বার্থডে কেক কাটার সময় হয়ে গেছে। তোমার বন্ধুরা সব অপেক্ষা করছে, যাও। আনায়া এতক্ষণ চকলেটের ধ্যানে ছিল। তার যে কেক কাটতে হবে তার মনেই ছিল না। বড় আব্বুর কথায় সে লাফিয়ে নামলো। তারপর আরজানের কাছে এসে বলল। তুমিও চলো বড় আব্বু, আমরা কেক কাটি। হ্যাঁ সোনা, তুমি যাও, আমি আসছি। আচ্ছা। আনায়া দৌড়াতে দৌড়াতে চলে গেল। আরজান ছেলের সামনে আসলো। কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, তারপর প্রশ্ন করলো। তুমি কি চাও? আয়ন এতক্ষণ পর উঠে দাঁড়ালো। হাতে একটু চকলেট লেগেছিল, সেটা টিস্যু দিয়ে মুছে নিল। তারপর শান্ত ভঙ্গিতে বাবার দিকে তাকালো, ভদ্রভাবে বলল। আমি আবার কি চাইবো? আরজান রাগী কণ্ঠে বলল। আনোয়ারের সাথে তোমার কি? আয়ন অবাক হয়ে বলল। এটা আবার কি ধরনের প্রশ্ন? ওইটুকু পিচ্চির কাছ থেকে আমার কি চাওয়া থাকতে পারে? হেলি করো না আয়ান। তুমি যে পথে হাঁটছো আমি সেই পথ অনেক আগে পেরিয়ে এসেছি। আমার চোখে ফাঁকিতে এত সোজা না। আমি তোমার মায়ের মতো বোকা না কিন্তু। তুমি ভুল করছো বাবা। আদ্রির চকলেট পছন্দ, তাই দিলাম। তাহলে যে 1 বছর আগে একজনকে মাথা ফাটিয়ে দিলে, সেটা কিসের জন্য ছিল? তুমি এটা বলো না যে সাধারণ একটা চুমু খেয়েছে, সেজন্য তুমি এভাবে মাথা ফাটিয়েছ। এটা আর কেউ বিশ্বাস করলে আমি অন্তত বিশ্বাস করবো না। তো তুমি কি বলতে চাও? অচেনা মানুষ চুমু খাওয়া খুব ভালো বিষয়? মোটেও অচেনা নয় আয়ান। ও আনায়ের বান্ধবীর ভাই। ছোট মানুষ, ওকে চুমু দিতেই পারে ভালোবেসে। না, দিতে পারে না। ফ্যামিলির বাইরে কেউ ওকে চুমু দিতে পারে না। তুমি বোধহয় জানো না আয়ান, আমরা রাস্তাঘাটে কোনো পিচ্ছি পোলাপান দেখলে ভালোবেসে আদর করে কাছে টেনে নেই, মাঝে মাঝে চুমু দেই। এখানে অপরাধের কি আছে? আচ্ছা তুমি এটা বলতে পারো সবার উদ্দেশ্য এক না,
তাই বলে ভালো খারাপের পার্থক্য বুঝবে না তুমি? তুমি তো এখন এতটাও ছোট না। বুঝি বলেই মেরেছি, ওর দৃষ্টি আমার ভালো লাগেনি। তুমি বোধহয় পরিচয় সম্পর্কে অবগত না। ওর বাবা আদিল মাহমুদ, কলেজের প্রিন্সিপাল। তার ছেলে নিশ্চয়ই বখাটে না? আয়ন মাথা নিচু করে দাঁতের সাথে দাঁত পিষতে লাগলো। এই টপিকে সে কথাই বলতে চায় না। এই কথা বলেই তার মেজাজ হট হয়ে যায়। পারে না রাগ দেখাতে, না পারে সহ্য করতে। আরজান ছেলেকে বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করছে, তারপর বলল, তুমি নিশ্চয়ই শুনেছ কাল তোমাদের ফ্লাইট। আশা করি মন দিয়ে পড়াশোনা করবে। আয়ন কিছু বলল না, আগের মতোই দাঁড়িয়ে আছে। আরজান এবার নিচের জন্য যাওয়ার জন্য পা বাড়ালো, হয়তো কেক কাটার জন্য তার অপেক্ষা করছে। আরজান কয়েক পা এগোতেই আয়ন পিছন থেকে বলল, বাইরে পাঠানোর ব্যবস্থা করেছো কি জন্য? আরজান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, তারপর শান্ত দৃষ্টিতে ফেলে বলল, তুমি যা মনে করছো তাই। আর নিচে তাকিয়ে একটু হাসলো, মনে হলো জোর করে যেন হাসতে যাচ্ছে। আরজান ছেলের হাসির মানে বুঝতে পারল না। ছেলেটাকে আজকাল চিনতেই পারে না সে। আরজান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এভাবে হাসছো কেন? হাসির মতো কি বলেছি আমি? আয়ন আবার একটু হেসে বলল, তুমিও নাকি বিদেশে চলে গিয়েছিলে, মাকে কি বলতে পেরেছিলে বাবা? আরজানের কপাল টান হয়ে গেল। আরজান আহিয়াকে আগে থেকে ভালোবাসতো, সেটা তো আরজানের বন্ধু বান্ধব ছাড়া কেউ জানে না। বাড়ির কোনো সদস্যকে আজ পর্যন্ত তারা বলে নাই। তাহলে আয়ন কিভাবে জানলো? বিষয়টা আরজানের মাথায় ঢুকছে না। বাবা, আয়ন বলল, নিচে যাও, আদ্রি হয়তো অপেক্ষা করছে তোমার জন্য। আরজান নিজেকে সামলে নিয়ে বলল, তুমি যাবে না? যাও, আসছি। আরজান আর এক মুহূর্ত দাঁড়ায়নি। এই ছেলেকে যতটা সহজ সরল ভেবেছে, ছেলেটা তার পুরোপুরি উল্টো। গম্ভীর মুখের আড়ালে তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ। এর সাথে কথা বলতেও হলেও নিশ্চয়ই হিসেব করে বলতে হবে। নিচে আনায়া কেকের সামনে দাঁড়িয়ে আছে, তাকে ঘিরে আছে সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী। অভ্র হাতে লাইটার নিয়ে মোমবাতিগুলো জ্বালিয়ে দিল। অমনি কেকের লেখাগুলো জলজল করে উঠল, হ্যাপি বার্থডে আনায়া। আনায়া হাতে তালি দিতে শুরু করলো, তার খুব পছন্দ হয়েছে। অভ্র বলল, আম্মাজান, এবার কেকটা কাটেন তো। আনায়া হাসি হাসি মুখ করে বলল, সবাই একসাথে উইশ করবো আমার পাপাকে। চারপাশে হাসির রোল পড়ে গেল। সবাই হ্যাপি বার্থডে গান গাইতে লাগলো। আনায়া কেক কেটে প্রথমে তার পাপাকে খাইয়ে দিল, তারপর মাম্মামকে, মামুনি, বড় আব্বু, আপনি, বন্ধু বান্ধবী, আরহাম, আয়াজ, আইজা, সবাইকে। তারপর টিস্যু দিয়ে হাত মুছে বলল, সবাইকে খাইয়ে দিচ্ছি আমি। আফরা এসে বলল, কই সবাইকে দিয়েছো আনুবুড়ি? তুমি তো ভাইয়াকে দাওনি এখনো। ওই দেখো ভাইয়া বসে আছে। আনায়া মুখ ভেঙচি কেটে বলল, আমি ওকে দেবো না, ও পচা। ও বাবা, পচা কেন বলছো? কি করেছে ভাইয়া? মানুষ মারে, পচা একটা। এভাবে বলো না আনুবুড়ি, যাও খাইয়ে দিয়ে আসো। ভাইয়া তো কষ্ট পেয়ে কান্না করে দিবে। কাদুক, তাতে আমার কি, আমি দেবো না। অনু এগিয়ে এসে বলল, বাবা এতদিন পিছনে পিছনে ঘুরঘুর করে এখন আবার ভদ্র সাজা হচ্ছে। যাও খাইয়ে দাও, কালকে তোমার ভাইয়া বিদেশ চলে যাবে, আবার কবে আসবে ঠিক নেই। যাক, বিদেশে গেলে ভালোই। তারপর কিছু একটা ভেবে বলল, যাক, বিদেশ গেলে ভালোই। বিদেশ থেকে আমার জন্য চকলেট নিয়ে আসবা। অনু বলল, সেটা কেক খাইয়ে দিয়ে জিজ্ঞেস করো, আসবে না। আমি কিভাবে বলবো? আনাই একটু কেক হাতে নিয়ে আয়নের কাছে গেল, তারপর তার মুখের কাছে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, কেক খাও। আয়ান বসে বসে ফোন স্ক্রল করছিল। আয়নের কণ্ঠ শুনেই সামনে তাকালো, দেখলো তার সামনে কেক ধরে দাঁড়িয়ে আছে। আয়ন গম্ভীর সুরে বলল, আমি সবার খাওয়া জিনিস খাই না, নিয়ে যা। কই খাওয়া? এতটুকু তো ভালো, দেখো। যেটা আমাকে খাওয়াবি সেটা সবার প্রথমে আমাকেই দিবি, অন্য কাউকে না, ওকে? আনায়া কিছুই বুঝলো না আয়নের কথা। সে ঠোঁট উল্টে দিল, তারপর আবার চলে গেল। কেক রেখে টিস্যু দিয়ে হাত মুছে বন্ধুদের কাছে গিয়ে আনন্দ করতে লাগলো। আয়ন দূর থেকে সেদিকে তাকিয়ে পুরোটা ক্যামেরায় বন্দি করে নিল। আফরা মাত্রই রুমে ঢুকলো। এত হইচই তার আর ভালো লাগছে না, এবার একটু রেস্ট নিতে হবে।
দরজাটা আটকাতে যাবে তার আগে আরহাম রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আফরা ভয়ে চমকে পেছনে সরে গেল। এমনিতে তার আরহামকে দেখলেই ভয় লাগে, তার উপর দরজা বন্ধ করে দেয়াতে আরো বেশি ভয় লাগছে তার। আফরা কাঁপা কাঁপা গলায় বলল, এখানে কি চাই? আরহাম শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, দেখতে এসেছি। কি কি দেখতে এসেছেন? আমি কাল আমেরিকা চলে যাচ্ছি, তাই যাওয়ার আগে দেখতে এসেছি। আফরা তুতলিয়ে বলল, আমাকে দেখে কি করবেন? স্ট্রবেরি, তোমাকে না দেখে তো আমি থাকতে পারবো না। যাওয়ার আগে চোখের তৃষ্ণা মিটিয়ে যাই। আফরা এতটাও ছোট না, এসব কথার মানে সে ভালো করেই বুঝে। সে হাঁসফাঁস করতে লাগলো। পিছনে চলে যেতে নিলেই আরহাম ওর হাত ধরে ফেললো। আফরা কেঁপে উঠে হাত ছাড়াতে চেষ্টা করতে লাগলো। সে হাত মুচড়ামুচড়ি শুরু করলো। আরহাম বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? এমন বিড়ালের মতো মোচড়ামুচড়ি করছো কেন? আফরা আবার হাত টানতে টানতে বলল, হাত ছেড়ে দিন আমার। তো তোমার কি মনে হচ্ছে আমি তো হাত খেয়ে ফেলার জন্য ধরেছি? ছাড়ুন, আপনি এসব কথা বাদ দিয়ে চলে যান এখান থেকে। আরহাম হাত ধরে একটু কাছে আনলো। অনেকটাই দূরত্ব তাদের মাঝে। আরহাম নিজের হাতের বৃদ্ধা আঙ্গুলে একটা চুমু দিল। তারপর সে আঙ্গুল আফরার ঠোঁটে ছুঁয়ে দিল। আফরার চোখ রসগোল্লা। আরহাম সেই আঙ্গুল আবার নিজের ঠোঁট শব্দ করে চুমু খেলো। আফরার ঠেকুর উঠে গেল। একই কাণ্ড, এই ছেলে তো তার কাছে না এসে চুমু খেয়ে নিল। আফরার ভাবনার মাঝে আরহাম বলল, আমার ঠোঁটের চিল মেরে লাগিয়ে দিলাম, ফিরে এসে যেন এমনই পাই। অন্য কেউ যেন টাচ করতে না পারে, মাথায় রেখো। আফরার মুখ হা হয়ে গেছে। এই ছেলে খুব চালাক ভাবে নিজেকে। আফরার বয়ে গেছে এর কথা মনে রাখতে। অত গেলেই আফরা বাঁচে, বিরক্ত করার লোক থাকবে না। পরের দিন সকালে বাড়িতে তোড়জোড় চলছে। দুপুরে আয়নের ফ্লাইট। রাতে সবাই বাড়িতে ফিরে গিয়েছিল। এয়ারপোর্টে আবার সবাই এক হবে। আহিয়া রান্নাবান্না করছে ঠিকই, কিন্তু তার মনটা ভীষণ খারাপ। ছেলে চলে যাবে কত বছর, কার জন্য আল্লাহ জানে। রান্নাবান্না শেষ করে সবাই খেয়ে নিল একসাথে, কারণ সবাই আয়নকে বিদায় দিতে এয়ারপোর্টে যাবে। সবাই যখন তৈরি হচ্ছে, আয়ন তার দাদা দাদি, ছোট দাদা দাদি সবাইকেই বলল। বেশ কিছুক্ষণ পর তারা বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আয়নের মুখের কোনো অভিব্যক্তি নেই। সে গম্ভীর হয়ে আছে। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে সে। 1-1.5 ঘন্টা পেরোতেই তারা এয়ারপোর্টে পৌঁছে গেল। সবাই গাড়ি থেকে নেমে গেল। আহিয়া ছেলেকে জড়িয়ে ধরে রাখলো কিছুক্ষণ, তারপর কপালে চুমু দিয়ে বলল, ভালোভাবে থেকো আব্বু, কারোর সাথে ঝামেলা করো না। আয়ন মাথা নেড়ে বলল, আচ্ছা। আর যেন ছেলেকে বিদায় দিল। মাথায় হাত রেখে বলল, পড়াশোনা মন দিয়ে করো, আশা করি আমাকে নিরাশ করবে না। অবশ্যই পড়াশোনা করব আব্বু, যোগ্য না হলে তো কেউ মেয়ে দিবে না। এমন একটা সময়ে এমন একটা কথায় সবাই হেসে উঠল। শুধু হাসল না আরজান। ছেলে তার বড্ড শিয়ানা। অনু এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, বাপ, তোর ফুপিকে কি ভুলে যাবি? তোমাকে কি ভুলে থাকা যায় ফুফি? আই উইল অলওয়েজ মিস ইউ। তারপর অভ্রকে বলল। আসি চাচ্চু। অভ্র মন খারাপ করে বলল, তোকে খুব মিস করবো বাপ। তোমার তো আম্মাজান আছেই, আমাকে মিস করবে কেন? আম্মাজান থাকলেও আব্বাজানকে মিস করব। অভ্রর কোলে আনায়া। আয়ান কিছুক্ষণ তাকিয়ে থাকলো ওদের দিকে, তারপর বলল, আচ্ছা তাকো, তবে লেট হয়ে যাবে। আচ্ছা। আফরা কান্না করছে অনেক। তার ভাইয়া চলে যাবে সেটা সে মানতেই পারছে না। আয়ান যাওয়ার আগে বনুকে বুকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করিস না, আসার সময় তোর জন্য অনেক গিফট নিয়ে আসবো, দেখিস তখন এরকম খুশি হয়ে যাবি। আমার গিফট চাই না, তুমি থেকে যাও। আমি চলে তো আসবো, এই কয়েকটা বছর দেখতে দেখতে কেটে যাবে, দেখিস এসে তোকে সুন্দর বর দেখে বিয়ে দিয়ে দিব। আফরা ভাইকে জড়িয়ে ধরেই তাকালো সামনে। আরহাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আফরা চোখ বন্ধ করে ছেড়ে দিল আয়ানকে। আয়ান অভ্রর সামনে গিয়ে আনায়ার হাত দিয়ে
হাতের পাতায় কয়েকটা চুমু খেয়ে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ভেতরে চলে গেল। আরজান দাঁতে দাঁত চাপলো। অভ্র ভ্যাবলা কান্তর মতো চেয়ে আছে ভাইয়ের দিকে। আর বাকি সবাই ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছে। ভিতরের কাজ সম্পূর্ণ করে তারা প্লেনে গিয়ে বসলো। সময়ের ঘন্টা বাজতেই প্লেন চলতে শুরু করলো। আনায়ার মাথার উপর দিয়ে যাওয়ার সময় চিৎকার করে বলল, আমার জন্য কিন্তু অনেক অনেক চকলেট নিয়ে আসবে, না হলে কিন্তু আমি কথা বলবো না তোমার সাথে। গল্পটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন কিন্তু। আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন, খুব তাড়াতাড়ি আসবে নতুন কোনো গল্প। এই অবধি আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।